এই বাজারে আপনি $10 কিনে নিতে পারবেন কমপক্ষে 50 কেজি নোট। হ্যাঁ, টাকার নোট। পাবেন পাইথনের চামড়া, হায়নার মাথা, জীবিত ঈগলও এই বাজারে। তবে আরেকটি ভিন্নধর্মী বাজার আছে যেখানে আপনি কোনো কথা বলতে পারবেন না। কথা ছাড়াই আপনার জিনিসপত্র কিনে নিতে হবে, কারণ এই বাজারের নামই হচ্ছে সাইলেন্ট মার্কেট। সাধারণত বাজারে মাছ, মাংস, সবজি বিক্রি হলেও এই বাজারগুলোতে তা বিক্রি হয় না। এই বাজারগুলো সব বাজারের চেয়ে আলাদা। নম্বর 1, টাকার বাজার। দৈনন্দিন চাহিদার ভিত্তিতে দেশে দেশে মাছের বাজার, শাকসবজির বাজার, বইয়ের বাজার, পোশাকের বাজার দেখেছেন, কিন্তু রাস্তার পাশে লাইন দিয়ে একেবারে বস্তা বস্তা টাকা নিয়ে লোক বসে আছে। মানুষ তার প্রয়োজনে টাকা কিনছে বাজার থেকে। এমন দৃশ্য দেখেছেন কখনো? আফ্রিকার সোমালিল্যান্ডে বিক্রি হচ্ছে টাকা, তবে সেই টাকা জাল বা নকল নয়। অবিশ্বাস্য হলেও সত্য যে সেখানে বিক্রি করা হয় একেবারে আসল টাকা। খোলা রাস্তায় দিন দুপুরে সেখানকার মানুষ বিনিময় করে নিয়ে যায় বান্ডেল বান্ডেল নোট। এই টাকার বাজারে অতিরিক্ত নিরাপত্তার কোনো প্রয়োজন নেই, তাই সেখানে কোনো বাড়তি পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থাও নেই। কারণ এমন অদ্ভুত বাজার গড়ে ওঠার পেছনে সোমালিয়ানদের আর্থিক কাঠামো সহায়ক বলে জানা যায়। সেই টাকাকে বলা হয় শিলিং এর দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বাজারে $1 দাম 10,000 শিলিং এর কাছাকাছি। তাই মোট $10 খরচ করলে পাওয়া যাবে কমপক্ষে 50 কেজির নোট, যা নিজের পকেটে নেওয়া যায় না। বাধ্য হয়ে সেই টাকা নিতে কয়েকটি বস্তা বা একটি ঠেলাগাড়ি প্রয়োজন পড়ে। এমন বাজার কিন্তু আমাদের দেশেও আছে। রাজধানীর গুলিস্তান, মতিঝিল, বাংলাদেশ ব্যাংক এবং সেনা কল্যাণ ভবনের সামনে গিয়ে দেখতে পাবেন নতুন টাকার পসরা সাজিয়ে বসেছে পুরনো ও মৌসুমী ব্যবসায়ীরা। টুল দিয়ে বসে, আবার কেউ বা দাঁড়িয়ে বিক্রি করছেন টাকা। আইন অনুযায়ী টাকার নোট বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও অবাধেই চলছে এই ব্যবসা। বিক্রিও চলছে ধুমসে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের সামনেই নতুন পুরনো ব্যবসায়ী সহ নারী পুরুষ মিলিয়ে 25,300 জন টাকার নোট বিক্রি করছে। কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তা কর্মচারীর সহায়তায় নতুন টাকা সংগ্রহ করেন তারা। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচা কেনা। 2 টাকা, 5 টাকা, 10 টাকা ও 20 টাকার নোটের চাহিদা ও দাম সবচেয়ে বেশি জানান বিক্রেতারা। 2 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত নতুন নোট বিক্রি হচ্ছে টাকার বাজারে। টাকার পরিমাণ বেঁধে বান্ডিল প্রতি বেশি নিচ্ছে 30 থেকে 300 টাকা। টাকার প্রতিটি বান্ডিলে 100টি নোট থাকে। 2 টাকার নোট 1 বান্ডিল অর্থাৎ 200 টাকা বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়। 5 টাকার বান্ডিলে বেশি নিচ্ছে 50 থেকে 60 টাকা। 10 টাকার বান্ডিল বিক্রি হচ্ছে 1000 টাকায় 100টা। এসব নোটেরই চাহিদা বেশি। এছাড়াও আছে 500 ও 1000 টাকার নতুন নোট। নাম্বার 2, সাইলেন্ট বাজার। বাজার মানেই হচ্ছে সেখানে থাকবে অনেক মানুষ, হবে অনেক শোরগোল, দর কষাকষি থেকে শুরু করে হবে ঝগড়াও। কিন্তু ইন্দোনেশিয়ার এই বাজারে সেটা হবে না, কারণ এর নামই হচ্ছে সাইলেন্ট বাজার, যেখানে কেউ কথা বলে না, শুধু সাইন ভাষায় কথা বলতে হবে। আর একটি কাপড়ের নিচে দোকানি আর ক্রেতা হাত মেলায়। তারা আসলে হাত মিলিয়ে আঙুল দিয়ে একটি কোডের মাধ্যমে পণ্যের দরদাম করে। নাম্বার 3, মাকড়সার বাজার। কথায় আছে আপ্রুচিখানা, তবে রুচিত সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পরিবেশ সবটার উপরেই নির্ভরশীল। এলাকা ভেদে খাদ্যাভ্যাসে রয়েছে বিস্তর ফারাক। তেমনি একজনের কাছে যা বিশেষ প্রিয় খাবার, অন্যজনের কাছে তা খাওয়ার দুঃস্বপ্নের মতো। যেমন কলম্বিয়াকেই দেখুন না, সেখানকার মানুষের খুব পছন্দের খাবার হচ্ছে মাকড়সা। তাই তো সেখানে আছে মাকড়সার বাজার, যেখানে মানুষ ঝুড়ি ভরে ভরে বিক্রি করছে মাকড়সা। শুধু কি তাই, এই বাজারে আপনি পাবেন মাকড়সা ফ্রাই থেকে শুরু করে মাকড়সার নানা খাবার আইটেমও। নাম্বার 4, বউ বিক্রির বাজার। আমরা জানি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বাজারে পাওয়া যায়, কিন্তু বাজারে বিয়ের পাত্রী পাওয়া যায় এই কথা হয়তো আপনাদের মধ্যে অনেকেই শোনেনি, কিন্তু অবিশ্বাস্য হলেও এটি সত্য। দক্ষিণ পূর্ব ইউরোপের বুলগেরিয়াতে খোলা হাটে বিক্রি করা হয় বিয়ের পাত্রীদের। বহু যুগ ধরে বুলগেরিয়ায় এই রীতি চলে আসছে। এই বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিবাহযোগ্যা মেয়েদের। যে কেউ পছন্দ মতো বাজার থেকে কিনে নিতে পারবেন তার পছন্দসই পাত্রী। ইউরোপের সমৃদ্ধশালী দেশ হিসেবে খ্যাত
বিখ্যাত বুলগেরিয়ার স্টারা জোগ্রা নামক শহরে একটি উন্মুক্ত মার্কেটের সামনে এই পাত্রী বাজারটি বসে। মূলত বুলগেরিয়ার হতদরিদ্র রোমা কালাইঝি যাযাবর সম্প্রদায় ছেলে মেয়ে বিয়ে দিতে কনে বাজারের আয়োজন করে থাকে। সেখানকার মেয়েদের বয়স 15 বছর হলে স্কুলে যাওয়া বন্ধ। অভিভাবকদের আশঙ্কা মেয়েদের দিকে কেউ কুনজর দিতে পারে, কিন্তু রক্ষণশীল সম্প্রদায়ের হলেও এইসব যুবক যুবতীরা পাত্রী কেনা বেচার সময় একে অন্যকে ধরে নাচেন, গান করেন এবং নানা ফুর্তিতে মেতে ওঠেন। দাম দিয়ে কিনে আনার পর ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় কিনে আনা পাত্রীকে। পাত্রী পছন্দ হলে শুরু হয় দরাদরি। মেয়েটি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী হলে দাম বাড়ে, তা না হলে কমে। একেবারে বাজারের কায়দায় ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দরাদরি শুরু হয়। সাধারণভাবে 13 থেকে 20 বছরের মধ্যে বিয়ে হয় রোমা কন্যাদের। বয়স কম হলে দাম বেশি, দ্বিতীয় বিয়ে হলে দাম কম। এমন নানা খুঁটিনাটি বিষয় দেখে শুনে সিদ্ধান্তে পৌঁছয় দুপক্ষ। বুলগেরিয়ার মুদ্রার নাম লেভ। 1 লেভ সমান প্রায় $0.56। তার মানে পছন্দ মতো বউ ঘরে আনার জন্য বাংলাদেশি টাকায় হিসাব করলে 10 লাখের মতো টাকা খসাতে হচ্ছে অভিভাবকদের। তবে একসময় সুন্দরী ও গুণবতী পাত্রীর দাম চড়েছে প্রায় 50 লাখ টাকা পর্যন্ত। প্রতি বছর 4 বার এই বাজারের আয়োজন করা হয়, কিন্তু পছন্দ অনুযায়ী সম্ভাব্য পাত্রী পেতে হলে ছেলের বাবা মাকে মেয়ের বাবা মা দাবি করার নির্দিষ্ট অঙ্কের অর্থ গুনতে হয়। নাম্বার 5, বাংলাদেশে সাপের বাজার। চীনে সাপের মাংসের বাজার আছে, এটি তো অনেকেই জানেন, কিন্তু আমাদের দেশেও যে সাপের বাজার আছে সেটি কি জানেন? ঢাকার সাভারের পোড়াবাড়িতে প্রতিদিন ছোট বড় নানা জাতের সাপ বেচা কেনার হাট বসে। ক্রেতা বিক্রেতাদের অধিকাংশই বেদে সম্প্রদায়ের। ময়মনসিংহ, শেরপুর ও মধুপুরের পাহাড়ি এলাকার গারো এবং উত্তরাঞ্চলের সাঁওতালরাও বাড়তি রোজগারের জন্য এই হাটে সাপ বিক্রি করতে আসে। মাঝে মধ্যে বিদেশিরাও আসেন সাপ কিনতে। 15 থেকে 20 জন বেদে প্রতিদিন 50 থেকে 60টি বিভিন্ন জাতের সাপ বিক্রি করেন। জাত বুঝে দাম নির্ধারণ করা হয়। গোখরা 500 থেকে 800 টাকা, দারার সাপ 200 থেকে 300 টাকা, অজগর পরে 1000 থেকে 7000 টাকা পর্যন্ত। লাউডগা, কেউটে, কালনাগিনী, কাটাদুবল ও শঙ্খিনী 100 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। মাঝে মধ্যে দাম বেশ ওঠানামাও করে। সকাল 8টা থেকে বিকেল পর্যন্ত বাক্স ভর্তি সাপ নিয়ে বিক্রেতারা রাস্তার দুই পাশে পসরা সাজিয়ে বসেন। হাটের বেশিরভাগ ক্রেতা বিক্রেতারাই বেদে, তবে সাভার সহ দেশের বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত কোরিয়ানরাও এই হাট থেকে সাপ কিনে নিয়ে যায়। নাম্বার 6, রেলওয়ে বাজার। রাস্তার উপর ছাউনি তুলে বাজারের রাস্তার দুধারে দিব্যি চলছে দরদাম। মাঝের রাস্তাটি বড়ই সংকীর্ণ, দুজন মানুষ একসঙ্গে কোনো রকম পাশাপাশি হেঁটে চলার মতো। বিক্রি হচ্ছে সবজি, মাছ সবই। ক্রেতা বিক্রেতাদের মধ্যে নারীই বেশি, কিন্তু জমজমাট বাজারটি হঠাৎ করেই ফাঁকা। ফাঁকা মানে বিক্রেতারা ব্যস্ত হয়ে পড়েন ছাউনি সরিয়ে নিতে। ক্রেতারাও চিকন রাস্তাটি ছেড়ে দিয়ে সটকে পড়েন এক পাশে। যিনি প্রথমবার এই বাজারে যাবেন তিনি একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন, হচ্ছেটা কি? তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, একটু পরেই বেজে উঠবে হুইসেল, আর সামনে তাকালেই দেখতে পাবেন আসছে দানবের মতো ট্রেন। বাজারের মধ্যে এভাবে চলে আসা সত্যি দানবের মতো। এটি থাইল্যান্ডের একটি রেলওয়ে মার্কেট, নাম মায়াকলং রেলওয়ে মার্কেট। ব্যাংকক থেকে 75 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এর অবস্থান। প্রতিদিন ভোরে শুরু হয় অদ্ভুত এই বাজার, চলে সন্ধ্যা পর্যন্ত। মজার ব্যাপার হচ্ছে বাজারটির একটি অংশ বসে একেবারে রেলের লাইন ঘেঁষে। খুব ভালো করে না দেখলে বোঝারও পায়নি যে এটা রেল লাইন। যখন ট্রেন আসার সাইরেন বাজে তখন বিক্রেতারা উপরের অস্থায়ী ছাউনি সরিয়ে ট্রেন যাওয়ার জায়গা করে দেয়। রকমারি টাটকা সবজি, সাগরের মাছ ও কাপড়ের জন্য এই মার্কেটের জনপ্রিয়তা বেশি। দিনে অন্তত 7 বার এই মার্কেটের উপর দিয়ে ট্রেন চলে। ট্রেনটি এ সময় চলে একটু ধীর গতিতে, আর ট্রেনটি চলে যাওয়ার পরপরই ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বাজার। নাম্বার 7, উচ্চিংড়ের বাজার। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চল হলো সে দেশের দরিদ্রতম অঞ্চল। বৃষ্টি হলে ধান চাষ, নয়তো হাত গুটিয়ে বসে থাকা, এই ছিল এখানকার মানুষদের জীবন। কিন্তু আজ এখানে গ্রামে গ্রামে পোকামাকড়ের চাষ, বিশেষ করে উচ্চিংড়ে। খামার বাড়িতে রাখা বড় বড় কংক্রিটের চৌবাচ্চায় লক্ষ লক্ষ উচ্চিংড়ে কিলবিল করছে। তাদের খাওয়ার জন্য রাখা হয়েছে মুরগির খাবার থেকে শুরু করে কুমড়ো এবং অন্যান্য সবজি। পরে বাজারে বা রাস্তার ধারে স্তূপ করে সাজিয়ে এই উচ্চিংড়া বিক্রি হবে, সাথে থাকবে কুড়মুড়ি করে ভাজা।
মজা। থাইল্যান্ডের মানুষ প্রায় 200 ধরনের পোকামাকড় খেয়ে থাকে। চাহিদা এমন যে কম্বোডিয়া, চীন, লাওস ও মিয়ানমার থেকে সেবনযোগ্য পোকামাকড় আমদানি করতে হয়। তার দাম আবার কখনো কখনো মাংসের চেয়েও বেশি হয়। আর হবে নাই বা কেন? উচ্চিংড়ির মাংসের কথাই ধরা যাক, তাতে গরুর মাংসের চেয়ে 60% কম স্যাচুরেটেড ফ্যাট থাকে। অপরদিকে ভিটামিন B12 থাকে মাংসের দ্বিগুণ। অনেকের মনে হতে পারে উচ্চিংড়ি খেতে কেমন? যারা এটি খায় তাদের মতে এর স্বাদ কিছুটা চিংড়ি আর কাঠবাদামের সংমিশ্রণের মতো। নাম্বার 8, পিঁপড়ার ডিমের বাজার। সব পিঁপড়ার বাসায় ডিম পাওয়া যায় না, সেজন্য চাই লাল পিঁপড়ার বাসা, যেখানে মিলবে প্রচুর পরিমাণ সাদা রঙের ডিম। এই পিঁপড়ার ডিমই যে তাদের জীবিকা নির্বাহের হাতিয়ার। সাধারণত রইনা, মেগনি, আম, লিচু সহ দেশীয় গাছগুলোতে লাল পিঁপড়ার বাসা খুঁজে পাওয়া যায়। তবে আমাদের এখানে শালবনে গাছের ডালের আগার দিকে 4-5টা পাতা মুখের লালা দিয়ে জোড়া দিয়ে শক্ত বাসা তৈরি করে পিঁপড়ার দল। ওইসব বাসা থেকেই ডিম পাওয়া যায়। বড় বাসা থেকে 100 থেকে 150 গ্রাম ডিম পাওয়া যায়। এই ডিম সংগ্রহ ও সংরক্ষণের কাজটি খুব সতর্কের সঙ্গে করতে হয়। ডিমগুলো মাছের খাবার হিসেবে বিক্রি করা হয়। ডিম আস্ত না রাখলে মাছেরা খায় না। পিঁপড়ার ডিম ব্যবসায়ীরা বাঁশের মাথায় ডালি বেঁধে সেই ডিম পেড়ে আনে। গ্রামের যারা পিঁপড়ার ডিম সংগ্রহ করে তাদের কাছ থেকে কিনে নেওয়ার জন্য ব্যাপারী আছেন। ব্যাপারীরা কিনে নিয়ে গাজীপুর জেলা শহরে, আবার কেউ কেউ ঢাকায় নিয়েও বিক্রি করে থাকেন। লাল পিঁপড়ার ডিম প্রতি কেজি 800 টাকা থেকে সর্বোচ্চ 1500 টাকা পর্যন্ত বিক্রি হয়। নাম্বার 9, পোকামাকড়ের অনলাইন বাজার। টেলিভিশনের রিয়েলিটি শোগুলোয় দেখা যায় দেদারসে পোকামাকড় গিলে খাওয়ার প্রতিযোগিতা। সেসব দেখেই অনেকের গা গুলিয়ে এলেও এমন অনেকেই আছেন যারা খাবার টেবিলের তৃপ্তি পান না পোকামাকড় ছাড়া। পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন মানুষ তাদের খাবার হিসেবে বেছে নিয়েছে বিভিন্ন পোকামাকড়। অনেকে রাতের খাবারের প্লেটে কাঁকড়া, বিছা খেতে খুব পছন্দ করে। তারা মনে করেন এসব পোকামাকড় পাকস্থলীর জন্য খুবই ভালো, উপাদেয় এবং পুষ্টিকর। এতে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন ও মিনারেল, যা তাদের সবসময় কর্মদক্ষ রাখে। অতিরিক্ত মেদ জমে না এসব পোকায়। আর কেউ কেউ আছেন ক্ষুধা অনুভব করলেই টপাটপ খেয়ে নেয় কয়েকটা ঘাস ফড়িং অথবা গুবরে পোকা। খাবার হিসেবে পোকামাকড় এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে এসব পোকামাকড়ের প্যাকেট অনলাইনেও বেচা কেনা হচ্ছে। পোকামাকড় খদ্দেরদের পছন্দের তালিকায় রয়েছে। ব্রিটেনে এর চাহিদা অনেক বেশি। তারা বাচ্চাদের স্কুলের টিফিনের সঙ্গে এসব পুষ্টিকর খাবার দিতে চায় বলে অনলাইনে জানিয়েছেন। ক্রেতারা প্রায় পোকামাকড়ের গিফট প্যাকেটের জন্য তারা দিতে থাকে। পোকা খাবার প্রস্তুতকারক অন্যতম প্রতিষ্ঠান থিঙ্গিকের তথ্য অনুসারে পোকামাকড় ইদানিং জনপ্রিয় হওয়ার কারণ খাবার হিসেবে এগুলো প্রস্তুত করা হলে এতে কোনো কৃত্রিম রাসায়নিক রং বা গন্ধ দেওয়া হয় না। শুধু তাই নয়, এসব খাবার ল্যাবরেটরিতে পরীক্ষিত হওয়ার পর দোকানে নিয়ে আসা হয়। শুধু অনলাইনে নয়, এভাবে পোকার পসরা সাজিয়ে দোকান খুলে রেখেছে উত্তর থাইল্যান্ডেও। নাম্বার 10, অস্ত্র বেচা কেনার খোলা বাজার। পাকিস্তানের একটি উপজাতি অধ্যুষিত অঞ্চল। পাখতুন ও আফ্রিদি সম্প্রদায়ের মানুষের বসবাস এখানে। সেভাবে দেখতে গেলে বিশেষ কোনো দর্শনীয় কিছুই নেই দারা আলম খেলে। তবে অন্যভাবে এই জায়গা সারা বিশ্বের কাছে পরিচিত হয়েছে। অবৈধ অস্ত্র তৈরি ও বিক্রি করাই এই পাহাড়ি গ্রামের বাসিন্দাদের মূল ব্যবসা। শান্ত ও নিরিবিলি গ্রামটির মূল রাস্তার পাশে সারি বেঁধে রয়েছে সব অস্ত্রের দোকান। এসব দোকানে খুব অল্প দামে মেলে রিভলভার, অটোমেটিক পিস্তল, শটগান সহ অত্যাধুনিক রাইফেল। এছাড়া অত্যাধুনিক যে কোনো অস্ত্রের নকল করা এখানকার কারিগরদের তৈরির কাজ। এই জায়গাটি পাকিস্তানের সবচেয়ে বড় অবৈধ অস্ত্র বেচা কেনার বাজার। সারা দেশের সব প্রদেশ থেকে ধাতুর টুকরো সব জমা হয় দারা আদমে, অর্থাৎ এই বাজারে। আর তারপর এখানকার কারখানায় সেই দিয়ে তৈরি হয় AK-47, কালাশনিকভের মতো অত্যাধুনিক রাইফেল ও অন্যান্য আগ্নেয়াস্ত্র, যার দাম অন্য সব জায়গার চেয়ে অনেক কম। এমনকি একটি স্মার্টফোন কিনতে যা খরচ হয় তার চেয়ে অনেক কমে পাইকারি মূল্যে এখান থেকে অস্ত্র কেনা যায়। এখানকার অস্ত্র নির্মাণে ব্যবহার হয় হাতে চালিত সাধারণ যন্ত্র। গ্রামটির 75% মানুষই অস্ত্র তৈরির সাথে জড়িত। এদের প্রায় সবাই পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার সূত্রে এসব কাজে নিয়োজিত, যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের নিয়মকানুন, রীতিনীতি ও আচার অনুষ্ঠান প্রচলিত রয়েছে। এসব অদ্ভুত নিয়মকানুন বা আচার অনুষ্ঠান বিভিন্ন অঞ্চলের লোকেরা যুগ যুগ ধরে মেনে আসছে। আমাদের কাছে এখন যেই জিনিসটি অদ্ভুত লাগছে সেই দেশের মানুষের কাছে হতে পারে আমাদের দেশের অনেক কিছুই অদ্ভুত লাগে। এটাই স্বাভাবিক, ঠিক
তেমনি আজকের যে বাজারগুলো আপনাদের কাছে অদ্ভুত লাগছে, হতে পারে এই বাজারগুলোই তাদের কাছে খুবই স্বাভাবিক, আর আমাদের স্বাভাবিক বাজার তাদের কাছে অস্বাভাবিক। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।